শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া সারা দেশের এবং বিদেশের বিভিন্ন খবরাখবর। প্রথমেই জানিয়ে দেব আজকে আমাদের হাতে থাকা কিছু শিরোনাম। পদ্মা সেতু জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ডক্টর আবু নাঈম। সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের এমপি এএসপি মন্নত বারোই চাকরিচ্যুত। শ্রীমঙ্গলে 2 কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত। বড়লেখায় 200 পিস ইয়াবা সহ নারী গ্রেফতার। রবীন্দ্রসঙ্গীত বিকৃতির অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলার ঘোষণা। স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় এএসআই গ্রেফতার। ফারহান তিশার শুটিংয়ে বহিরাগতদের হামলা। শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের সপ্তাহে কর্মদিবস 4 দিন হচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় হুমকি এখন ধূলিঝড়। করোনায় শনাক্ত 150 ছাড়ালো, শনাক্তের হার 3-এর বেশি। এবার চলে যাচ্ছি সংবাদে। পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম জাদুঘরে রাখা হবে, এই জন্য একটি জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 14 জুন রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এই কথা জানান। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদ্মা সেতুর সঙ্গে সংযোগ সড়ক বা ফ্লাইওভার আছে, প্রাকৃতিকভাবে নান্দনিক সুন্দর একটা জায়গায় পদ্মা সেতুর জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের সব সরঞ্জাম জাদুঘরে রাখা হবে বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 4 বছরের জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নঈম শেখ। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রোকসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নঈম শেখ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুরের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার 14 জুন তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সরকারের অনুমতি ছাড়া দীর্ঘকাল দেশের বাইরে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মন্নত রঞ্জন বারোই চাকরি হারিয়েছেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস ছিলেন। কর্মস্থলে যোগদান না করায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্নত বারোইকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, অনুমতি না নিয়ে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও এর পলায়নের অভিযোগে মন্নতের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। সেসব নোটিশের জবাব না পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা মারায় নিহত হয়েছেন আরেক কাভার্ড ভ্যানের চালক। উপজেলার হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল চানাচুর আনলোড করার জন্য। এমন সময় পিছন থেকে নিউ মধুমতি ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয় এবং এতে মধুমতি কাভার্ড ভ্যানের চালক লোকমান হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ সহ স্থানীয়দের সহায়তায় নিউ মধুমতি ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যান চালকের লোকমান ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির দরজা কেটে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের মোবাইল ফোন ও মানিব্যাগ থেকে থাকা পরিচয়পত্র দেখে তার বাড়ি শনাক্ত করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় 200 পিস ইয়াবা সহ শামিমা বেগম নামে এক নারী কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার 12 গ্রাম কেরলনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শামিমা বেগম ওই এলাকার বাসিন্দা, চিহ্নিত করা ইয়াবা কারবারি সুমন আহমদের স্ত্রী। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক জাহিদ আহমদের নেতৃত্বে নজরুল ইসলাম, হারুন আহমদ, আতাউর রহমান, এএসআই আব্দুর রহিম এবং আব্দুল্লাহ সহ একদল পুলিশ বড়লেখা পৌরসভার 12 গ্রাম রেল কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারি সুমন আহমেদ পালিয়ে যায়। পরে তার 200 পিস ইয়াবা সহ তার স্ত্রী শামিমা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির 2720 টাকা জব্দ করা হয়। রবীন্দ্রসঙ্গীত বিকৃতির অভিযোগ তুলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছে একটি সংগঠন। আজ মঙ্গলবার বিকেলে
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে এই ঘোষণা দেয় বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামের সংগঠনটি। প্রতিবাদ সভা মানববন্ধনে সংগঠনের সিনিয়র সহসভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টির মাধ্যমে বাংলা গান এবং সংস্কৃতির বিকাশ ও মর্যাদার আসন পেয়েছেন। কবিগুরুর জন্ম কিংবা মৃত্যুবার্ষিকীতে দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান যেখানে বার্তা দেন, সেই রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে বাংলার সংস্কৃতিকে বিকৃত করছেন হিরো আলম। তাই শীঘ্রই তার বিরুদ্ধে মামলা করবেন তারা, যাতে এই ধরনের বিকৃতি আর তিনি না করতে পারেন। নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় এক উপপরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উপপরিদর্শক মিজানুর রহমান জাবেদ সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফারিজ আলী আব্দুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম জেলার RFF এ সংযুক্ত ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মন্তারফর ফরাজি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার টাঙ্গাইলে একটি ঈদ নাটকের শুটিংয়ে ভিড়কে কেন্দ্র করে শুটিং ইউনিট এবং বহিরাগত লোকজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শুটিং ইউনিটের পক্ষ থেকে আগত দর্শকদের সরতে বলায় উত্তেজিত হন কিছু যুবক। পরে তারা সংগঠিত হয়ে পেল দিয়ে ইট দিয়ে অতর্কিত হামলা চালান বলে জানা গিয়েছে। এ সময় ঘটনায় হতবাক শুটিং ইউনিট সদস্যরা কেউ কেউ এই হামলায় আহত হয়েছেন। ঢাকার বাইরে শুটিংয়ের ভিড় হওয়ায় ঘটনাটা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন। হাজার হাজার মানুষের ভিড় ঠেলে শুটিং করতে হয়। সেভাবেই গতকাল বিকেল 5:30টার দিকে শুটিং হচ্ছিল ভিপি নাটকের। নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং তানজিন তিশা। এই নাটকের শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের স্থানকে। এবারে আন্তর্জাতিক। শ্রীলঙ্কার সরকারি চাকুরিজীবীদের জন্য এখন থেকে সপ্তাহে 4 দিন কর্মদিবস হতে যাচ্ছে। আজ মঙ্গলবার শ্রীলঙ্কার সরকার সাপ্তাহিক কর্মদিবস কমানোর কথা জানিয়েছে। এই বিষয়ে দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় এবং সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। তবে পানি, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় সেবা খাত এর আওতাভুক্ত থাকবে। খবর রয়টার্স এবং কলম্বো পেজের। শ্রীলঙ্কার সরকারি খাতে কর্মচারীর সংখ্যা প্রায় 10 লাখ, কিন্তু কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে এই দেশটিতে। কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার মজুদ চরমভাবে সংকট দেখা দিয়েছে। এতে করে জ্বালানি, খাদ্য, ওষুধের জরুরি পণ্যগুলো আমদানি করতে পারছে না দেশটি। শ্রীলঙ্কার 2.20 লাখ জনসংখ্যার মধ্যে অনেকেই জ্বালানির জন্য দীর্ঘ সময় পেট্রোল স্টেশনে দাঁড়িয়ে থাকছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে তাদের। মুদ্রার মান কমে যাওয়া, বিশ্বজুড়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া এবং আমদানি নিষিদ্ধ। এপ্রিলে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি ছিল 57%। গতকাল সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার বৈঠকে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 3 মাস সরকারি খাতে কর্মচারীরা 4 দিন কর্মদিবস করবেন এবং 3 দিন ছুটি পাবেন। আকাশ কমলা হয়ে উঠেছে, হাসপাতালগুলো ব্যস্ত। ইরাকের হাজারো মানুষ হাসপাতালের জরুরি কক্ষে গিয়ে ভিড় করছে। তাদের অভিযোগ, শ্বাস নিতে পারছেন না তারা। বেশ কিছু মানুষকে শ্বাসযন্ত্র ব্যবহার করতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাড়িতে থেকে কাজ করতে বলছে। অনেক স্কুল বন্ধ, বিমানবন্দরগুলোতে ফ্লাইটও বন্ধ করতে হয়েছে। এর কারণ মারাত্মক ধূলিঝড়। মরুভূমির বালুর ঘূর্ণিতে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেখানকার মানুষের স্বাস্থ্যের জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে টানা তৃতীয় দিনের মতো দৈনিক করোনা রোগীর শনাক্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে 162 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে 153 জন। এ সময় করোনায় কারো মৃত্যু ঘটেনি। আগের দিন 128 জনের করোনা শনাক্ত হয়েছিল এবং গত 25 মার্চের পর ওই দিনই প্রথম 100-এর বেশি রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ হয়েছিল 2020 সালের 8 মার্চ। এরপর থেকে এখনো পর্যন্ত দেশে করোনার সংক্রমণ কয়েক চিত্রে দফায় ওঠানামা করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় 3.5 মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত এবং শনাক্তের হার। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশে মোট 4,552 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 3.056। এর আগের দিনই হার ছিল 1.019। রোগী শনাক্তদের মধ্যে 153 জন ঢাকার এবং ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে 7, রাজশাহীতে 1 এবং বরিশাল বিভাগে 1 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং বাকি বিভাগগুলোতে কোনো ধরনের করোনা রোগী শনাক্ত হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।